আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। নমস্কার। প্রতিবারের মতো এবারও একটি অসাধারণ ভৌতিক গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারের থার্সডে হরর ডোতে শুনতে চলেছেন মিঠুন দাস রচিত নীল তৈলচিত্রের পিশাচিনী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে নীল তৈলচিত্রের পিশাচিনী। নমস্কার, আমি সদানন্দ শাস্ত্রী, তন্ত্র সাধক। আচ্ছা, তন্ত্র সাধনা সম্পর্কে আপনাদের কি ধারণা? ওই বশীকরণ, বাস্তুদোষ, মারণ, উচাটন, কালো জাদু, পেপারে পোস্টারে দেখেন তো, এগুলো বিশ্বাস করেন? কেউ বলবেন করেন আর কেউ বলবেন করেন না। তাহলে একটি গল্প বলি, শুনুন। না, তন্ত্র সাধনায় বিশ্বাস তৈরি করার উদ্দেশ্যে এই গল্প এমনটা নয়। আমার সাধক জীবনটা ঘটনাবহুল। নানান সময় নানান ঘটনার সাক্ষী আমি। আমারই জীবনে ঘটে যাওয়া একটি গল্প শুরু করি তাহলে। বহুদিন আগে আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশুনো শুরু করেছিলাম। তবে কিছুদিনের মধ্যেই তন্ত্র সাধনার প্রতি ঝোঁক চাপতে শুরু করলো আমার। তন্ত্র সাধনার পীঠস্থান বলতে আমরা কামাখ্যা বুঝি, তাই না? সংসারের মায়া ত্যাগ করে বহু বছর এই কামাখ্যার সাধন ভূমিতে পড়ে রয়েছি। যোগ বলে উন্নতি হয়েছে গুরুর কৃপায়। পার্থিব জগতের অনেক কিছুই দেখতে পাই চোখ বন্ধ করলে, যা সাধারণ মানুষের সাধ্যের বাহিরে। এই সাধন ভজন করতে করতে গোটা কতক ভক্তের আমদানিও হয়েছে। তারা আমাকে গুরুদেব সম্বোধনও করে। গুরুদেব সদানন্দ শাস্ত্রী মানে আমি। আমার আশীর্বাদে তাদের জীবনে দুর্ভোগের আঁধার কেটে সৌভাগ্য সমৃদ্ধি ঘটে। তবে বিনিময়ে অর্থ বা অন্য কিছুর আশা করি না। তবুও উপঢৌকন মেলে বিস্তর। বিশ্বাস করে যারা তাদের জীবন সঁপেছে আমার হাতে, তারাই আমার দুশ্চিন্তার কারণ। সাধন ভজনের জন্য চোখ বন্ধ করলে তাদের ভালো মন্দ ভেসে ওঠে চোখের সামনে। তখনই এই পাহাড় প্রদেশ ছেড়ে নেমে আসি মানুষের সংসার জীবনে। তাদের বিপদ কাটিয়ে আবার ফিরে যাই আমার সাধন ভূমিতে। এই সংসারের মায়া ত্যাগ করার কথা বলছিলাম না, করেছি। নিজের বাপের ভিটেতে শেষ কবে পা রেখেছিলাম না, মনে নেই। নারীর টান কাটিয়ে উঠতে পেরেছি, তবে পারিনি কাটাতে একটি বিশেষ টান। কিসের? তার কথাই বলবো। কলেজে পড়ার সময় কলকাতার শরৎ বোস রোডে যোগিন মুখার্জির পুরনো বাড়িতে পেইং গেস্ট থাকতাম আমি আর মৈনাক। মৈনাকের জগৎ তুলি, রং আর ক্যানভাসে মোড়া, আর আমারটা তো বললামই। যোগিন মুখার্জির পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি হলে মৈনাক পাকাপাকি একটা ফ্ল্যাট কিনে বসল। যদিও সেই অর্থের যোগান জুগিয়েছে ওর পিতৃদেব। আমি তখন কামাখ্যায়। বর্তমানে কলকাতায় আমার কিছু বিশেষ মহল আছে, যেখানে পৌঁছলে ভক্ত সমাগম মন্দ হয় না। সমস্যা হলো যেটা, সেটা হলো
ভক্তদের আপ্যায়ন, গুরু সেবা আর তাদের উন্নত ভাগ্যের পথ প্রদর্শনের অনুরোধ দিনান্তে অতিষ্ঠ করে তোলে আমাকে। তখন সব ছেড়ে শরণাপন্ন হই নাস্তিক মৈনাকের। ওর ফ্ল্যাটে গিয়ে উঠি। বন্ধুটি অবারিত দ্বার। সেবারও আমাকে কলকাতায় যেতে হয়েছিল, তবে কোনো ভক্তের জন্য নয়। আমার বন্ধু চিত্রশিল্পী মৈনাক সেনের বিপদ আসন্ন এমনই সংকেত পেয়েছিলাম দৈনিক খবরের কাগজে। এই ভোরের বেলা আবার কে এলো? আরে, আর কলিং বেল বাজাচ্ছে। আসছে। আরে সদানন্দ, এত ভোরের বেলা একটা ফোন করে জানাতে পারতে তো তুমি আসবে। কি করেছো? কি কি করেছি? এবার কলকাতায় মৃত্যু মিছিল নামবে, তার জন্য দায়ী হবে তুমি। ভোরের বেলা কি গাঁজায় টান মেরে এসেছো? বাজে বকো না। ছিলিমে টান মারা তান্ত্রিক আমি নই। সাধন ভজন করার জন্য নেশার প্রয়োজন আমি বোধ করি না। অন্তরাত্মাকে জাগিয়ে তুলতে অনেক কঠিন সাধনার প্রয়োজন হয়, তা তোমার মতন সাধারণ মানুষ বুঝবে না। আরে বুঝি না বলেই তো ঈশ্বরে আমার কোনো বিশ্বাস নেই। যাকগে, ভিতরে এসো। দেখে তো মনে হচ্ছে সারা রাত ট্রেন জার্নি করে এসেছো। তার ডেরা কি এখনো সেই শিলংয়ের পাহাড়েই? হ্যাঁ, শিলংয়ে। মৈনাক, আমার এই ব্যাগটা খুব ভারী, বুঝলে? আমাকে যে ঘরে থাকতে দেবে সেই ঘরে এটাকে রেখে এসো তো। আর চাগাতে পারছি না। ব্যাস হয়ে গেল, আমার কুলি কেয়ারটেকারের চাকরিটা পাকা। আরে বাবা, একটা ব্যাগ ড্রয়িং রুম থেকে ঘরে নিয়ে যেতে বলেছি বলে নিজেকে কুলি ভেবো না। না না, এ তো সবে শুরু। তা কদিনের জন্য তাঁবু ফেলছো আমার ফ্ল্যাটে? দেখি কতদিন লাগে তোমার সমস্যা মেটাতে। শোনো মৈনাক, এবার এসেছি কিন্তু তোমাকে বাঁচাতে। আমাকে বাঁচাতে? কলকাতা শহরে ঠকানোর মতো আর লোক বেঁচে নেই বুঝি? তাই ঠক জোচ্চুরির রাস্তা ত্যাগ করে সোজা পথে ইনকাম করার চেষ্টা করো না। যা হতে চলেছে তা যদি তুমি বুঝতে, তাহলে এ কথা বলতে না। নাস্তিকতার অন্ধকার গ্রাস করেছে তোমাকে, তাই তো নিজের অজান্তেই পৈশাচিক আত্মাকে জাগিয়ে তুলেছ। যাগ্গে, আমার এই ঝুলিতে দার্জিলিং টি ব্যাগ আছে, 2 কাপ চা বানাও, আমি প্রাতঃকর্মটা সেরে আসি, তারপর সব বলছি। বাথরুমে গিজার কাজ করে তো? না, ওটা খারাপ। খারাপ? ও, তাহলে 1 বালতি জল গরম করে দাও। আরে, হুকুমের পর হুকুম করেই যাচ্ছে। কি এমন কাজ বলেছি হে? একটা বড় ডেচকিতে জল ভর্তি করে গ্যাসে চাপিয়ে দাও, জল গরম হলে তার থেকে 2 কাপ জল তুলে নাও, আর তাতে গুজে দাও টি ব্যাগ, চা রেডি। তারপর বাকি জল দিয়ে এসো বাথরুমে। আমি স্নানটা সেরে ফেলি। তান্ত্রিক মানুষের সেবা করো, বুঝলে? বিপদ কেটে যাবে। ধুর, ভালো লাগে না। মাসের পর মাস শ্মশানে ছাই মেখে ঘুরে বেড়ায়, এখন কলকাতায় এসে বাথরুম থেকে গিজার, শাওয়ার, ফ্ল্যাশ কুমোড, যত সব। প্রাতঃকর্ম, স্নান সেরে 2 বন্ধু বসলাম এক মগ চা নিয়ে। বহুদিন পর দেখা। পেটের মধ্যে জমে থাকা গল্প একেবারে ম্যানহোলের ঢাকনা খুলে ময়লা বের হওয়ার মতন হু হু করে বের হতে শুরু করলো। তারপর বলো, চাটা কেমন? ভালো। কৌটোর গায়ে লেখা দামটা দেখলে? দেখেছি। তুমি কিনেছো? না না, ওই এক দার্জিলিংয়ের টি এস্টেটের মালিক আমার ভক্ত, তারই বাগানের চা। তাই তো বলি, এত দামি চা তুমি কিনবে? না ভাই, সাধনার পথে কোনো অর্থ সঞ্চয় চলে না। হ্যাঁ, সে তো থাকে ভক্ত ক্লায়েন্টের ঘাড়ে। ভক্তদের ঘাড় ভেঙে লোক ঠকেই তো চলে তোমাদের সংসার। ভাই মৈনাক, না, আমি উঠি। আশা নাগাদ দেখছি বড্ড খোঁটা দিচ্ছ। কটা দিন থাকবো, এত কথায় পোষায় না বাবু। আরে, আমি কি তাই বলেছি? আমি তো দেখো, আমি তোমাকে খোঁটা দিলাম কোথায়? তবে এই তোমার পেশাটা মোটেই সুবিধার না। বেড়াল কখন গাছে ওঠে জানো? কখন? ঠেলায় পড়লে।
তুমি যা করেছো, এবার সেই অবস্থা হতে চলেছে তোমার। এই হ্যাঁ, এসেই তুমি আমাকে কী সব বললে, এ ব্যাপারটা খুলে বলো তো দেখি। হ্যাঁ, বলছি আমার আসার কারণ। শিলংয়ের পাহাড়ে, মানে আশ্রমে যেখানে থাকি, সেখানে এই জগতের কোনো খবর পৌঁছয় না। সংসারী ভক্তদের বিপদে মাঝে মাঝে তোমাদের এই জগতে আসতে হয়। সেদিনও এসেছিলাম ভুটিয়া মার্কেটে। দৈব কারণেই বলতে পারো, আমার চোখে পড়ে একটা খবরের কাগজ। সেখানে তোমার ছবি দেখতে পাই। তারপর দেখি তোমার আঁকা সেই ভয়ানক ছবি। প্রথমে তোমার মুখের ছবিটা দেখি খবরের কাগজটা হাতে তুলে নিয়েছিলাম, কারণ এত বছর সাধ্য সাধনা করে প্রতিষ্ঠিত হতে চলেছে আমার বন্ধু মৈনাক, এ আমার কাছে কম গর্বের? আমার পেশাকে তুমি যতই ছোট করে দেখো না কেন, আমি তোমার পেশাকে বরাবরই সম্মান করেছি এবং আশার কথাও শুনিয়েছি। তোমার মনে আছে কি না জানি না, আমি বলেছিলাম বয়স 30 ছুলে এই চিত্রশিল্পে মানপ্রাপ্তি যোগ আছে তোমার। তাহলে কি সব ওই মৃত্যু মিছিলের দায় বলছিলে, কেন? এর সাথে দুর্ভোগের ছায়াও যে দেখতে পাচ্ছি ভায়া। দুর্ভোগ? কিভাবে আঁকলে এমন ছবি? এত সুন্দর একটা লাস্যময়ী মূর্তিতে 4খানা বিষাক্ত দাঁত জুড়ে দিলে কেন? দেখো সদানন্দ, সুন্দরী নারী মূর্তি কে না আঁকতে পারে? আমার ছবিতে আমি একটা সুন্দরী নারীর মধ্যে যে লুকানো পৈশাচিক চরিত্র থাকতে পারে সেটা তুলে ধরেছি। দেখলে, নারী মূর্তিতে পিশাচের বাস, এটাই তো তোমার শিল্পকলার প্রয়াস। নিজের অজ্ঞাতে এই ভুলটাই তুমি করেছ। এই পিশাচিনী তোমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে। তোমার লোক ঠকানো ব্যবসার এটা একটা কৌশল, ভয় দেখানো। সেটা তুমি আমার সাথে করতে চাইছো। সদানন্দ, তুমি আমার বন্ধু না হলে এই মুহূর্তে আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিতাম। বন্ধু, উপায় নেই, উপায় নেই, তাই তো ছুটে এসেছি। কিছুদিন থাকবো ভায়া, অন্তত তোমার মুখ চেয়ে। সেই তুমি যতই লাথি ঝাঁটা মারো না কেন, যে সাধনার পথে পা বাড়িয়েছি তাতে সম্মানের আশা না, আমি রাখি না। সরি, ভুল হয়ে গেছে। আমি এখন কিছুটা সময় একা থাকতে চাই। আরে না, মানে আমি ঠিক ওইভাবে বলতে চাইনি। না না, তুমি যা ভাবছো তা নয়। তোমার কথায় কিছু মনে করিনি। একটু ধ্যান করব। ও, ঠিক আছে, আমি আমার ঘরে যাই তাহলে। যদি কিছু লাগে বলো। মৈনাক আমার ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে গিয়ে বসল। আমি যোগাসনে বসে ধ্যানে মগ্ন হলাম। ধ্যান যোগে একটি দৃশ্য আমার চোখে ভেসে উঠল, যা মৈনাকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ধ্যান যোগে দেখলাম প্রফেসর রজত শুভ্র ব্যানার্জি তাঁর বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন। একটি ডিম লাইট জ্বলছে, একটি রেকর্ড বাজছে মৃদু সুরে। সেই সুরে ভেসে আছে সারা বাড়ি। রজতবাবুর হাতে একটি মদের গ্লাস, তাতে তিনি কয়েক টুকরো বরফ নিলেন। তারপর টেলিফোন থেকে একটি ফোন করলেন তার মেয়ে রুমিকে। সে পার্ক স্ট্রিট থানার ওসি। টেলিফোনের অপর প্রান্ত থেকে মিষ্টি গলা শোনা গেল। হ্যালো। হ্যালো রুমি, হ্যাঁ বাবা, বলো। আজ সেন্ট্রালে একটা আর্ট এক্সিবিশনে গিয়েছিলাম রে। সেখানে মৈনাক সেনের একটা ছবি পছন্দ হয়ে গেল, কিনে ফেলেছি। সেটাই তো স্বাভাবিক। এটা আর নতুন কি বলো তো? মৈনাক সেনের ছবি ছাড়া অন্য কারো ছবি তোমার চোখে পড়ে? তোমার মাথা থেকে ওর ভূতটা তাড়াও বাবা। আহ, চড়ছিস কেন? তুই মৈনাককে বিয়ে করবি কি না করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। ওসব নিয়ে আমি ভাবনা চিন্তা ছেড়ে দিয়েছি। তবে জানিস সুমি, আজ একটা নীল টি শার্ট আর জিন্স পরে এসেছিল, হেবি সুন্দর লাগছিল। কিন্তু তোর পাশে ওকে যা লাগবে না। তুমি কি ফোনটা রাখবে? না হলে কিন্তু আমি রেখে দিচ্ছি। আরে তোর ভালোর জন্যই বলছি রে, মৈনাক খুব ভালো ছেলে,
বাবা, থানায় একটা নতুন কেস এসেছে, তার ইনভেস্টিগেশনের জন্য আমাকে বের হতে হবে। আমি রাখছি, পরে কথা বলবো। রাতে ফিরবি যা। ফোনটা কেটে দিল। বারবার বারণ করেছিলাম পুলিশের চাকরি করিস না, করিস না। কোনো কথাই শুনলো না। কখন যে কোথায় যায় তার কোনো ঠিক ঠিকানাই নেই। আমার রক্ত ওর শরীরে বইলে আর যাই হোক, পুলিশ হতো না। নীলার আমার সন্তানহীন জীবনে আলো হয়ে এসেছিল রুমি। কোনোদিন আমরা ওকে শাসন করিনি, যা চেয়েছে তাই দিয়েছি। নীলা মারা গেল, এখন ওর সমস্ত দায় দায়িত্ব আমার উপর। রুমি অন্যের সন্তান। যদি ওর আসল বাবা মা কোনোদিন এসে জানতে চায়, কি উত্তর দেব? একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারলে দায়মুক্ত হই। মৈনাক কত ভালো ছেলে, কি সুন্দর ছবি আঁকে। একটু নাম হলেই তখন ওকে ধরে রাখে কি? দুজনকে কতবার বলেছি ডেটিং করতে, না, দুজনে কেউই কথা শুনল না। বয়স যে বেড়ে যাচ্ছে, কবে আর বুঝবে। যাই, উঠে পড়ি। এবার শুয়ে পড়ব। না, আর একটা স্মল পেক বানাই। এটা এটা শেষ করে শুয়ে পড়ব। দেখি মৈনাকের আঁকা ছবিটা একবার দেখি তো। ছবিটা ভালোই এঁকেছে। আপাত দৃষ্টিতে দেখলে ভালোই লাগছে, তবে ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে একটা পৈশাচিক হিংস্র মুখ ভেসে ওঠে। চোখে রক্তাক্ত লেলিহান আগুনের শিখা। মুখ গহ্বরের ভেতরটা যেন একটা গভীর খাদ, যার অতল তলে লুকিয়েছে আর এক দানবী পিশাচ। ওই ওই ভিতর থেকে ঠিকরে বেরিয়ে আসছে শুকনো জীব। তাদের তৃষ্ণা মেটানোর অভিপ্রায় ফুটে উঠছে। আর ওই চারটি দাঁত তো সম্পূর্ণভাবেই রাক্ষসী চরিত্রকে তুলে ধরেছে। কি ভয়ানক! না না, এটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থেকে লাভ নেই বাবা। এনেছি যখন, ছবিটা ওই দেওয়ালে টাঙিয়ে দিই। রুমি বাড়ি ফিরে এটা দেখে খুব খুশি হবে। আমি জানি ও মনে মনে মৈনাকে খুব ভালোবাসে। হয়ে গেল, টাঙিয়ে দিলাম। যাই, এবার পেকটা শেষ করে ফেলি, তারপর গুড নাইট উইথ সুইট ড্রিমস। রজত বাবু, রজত বাবু, ও রজত বাবু। কে কে? আমি রেশমি। রেশমি? নেশাটা কি আজ একটু বেশি হয়ে গেল? কে কি রেশমি? আর তোকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুই? যে ছবিটা দেয়ালে টাঙালে, ওটার দিকে তাকিয়ে দেখো। কেন? কি দেখবো ওটার দিকে? এ কি ঘোলাটে লাগছে কেন? ছবিটার চারিদিকে এমন ধোঁয়া এলো কোথা থেকে? কি দেখছো রজত বাবু? ধোঁয়া? ধোঁয়া? না, গ্লাসের বাকিটা আর খাও না। আজ বড্ড নেশা হয়ে গেল মনে হচ্ছে। না না, তুমি একদম ঠিক আছো। তোমরা হলে পুরুষের জাত। এইটুকু মদ খেয়ে শুয়ে পড়লে চলবে কি করে? তাড়াতাড়ি বাকি মদটা খেয়ে নাও, তারপর অনেক কাজ। কাজ? কি কাজ? এখন কোনো কাজ করতে পারবো না। আমি এখন ঘুমাবো। ঘুমোবে? তাই ঘুমিও। আমি তো তোমাকে ঘুম পাড়াতেই এসেছি, চিরদিনের জন্য। কি কি ভুলভাল বকছিস? কি চাস তুই? রক্ত,
আমি তোমার রক্ত খাবো রজত বাবু। রক্ত খাবি আমার? এই আয়, এদিকে আয়, তোকে একটা ফেক বানিয়ে দিই, তুই খাস এটা। খেতে খেতে আমার সাথে একটু গল্প কর। শয়তান, তোর সাহস তো বড় মন্দ নয়। আমাকে মদের আসরে বসাস? আমি কি মেল ছজমাগি তোর সাথে বসে মদ গিলবো? আরে আরে না না, রেগে যাচ্ছিস কেন? এটা মদ নয় রে, জীবন সুধা, প্রাণ ঝুড়িয়ে যাবে। সে তো জড়াবেই, রক্তের স্বাদ মিটবে আমার। খুব মজা পাচ্ছিস না আমার মিষ্টি গলার আওয়াজে? এবার আসল রূপটা দেখ। এ কি? কে তুই? কে? ওই মহিনাকে রাখা ছবিতে তোকে দেখেছি। কি চাস? কি চাস তুই? কি চাস? রক্ত, রক্ত চাই আমার। তোর রক্ত খাবো আমি। না 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 না, আমাকে ছেড়ে দে। আমার আমার ঘাড়ে খুব যন্ত্রণা করছে। নীল দাঁতের কামড় বসিয়েছি যে তোর গায়ে। তোর শরীরের রক্ত না শেষ হওয়া পর্যন্ত এই কামড় যন্ত্রণা তোকে সহ্য করতে হবে। না না না, আমার শরীর চলে যাচ্ছে। কে আছো? বাঁচাও, বাঁচাও। কেউ কোথাও নেই। আর যদিও কেউ আসে তাকেও শেষ করে দেব। এই নরকীয় মৃত্যু ধ্যান যোগে আমি দেখলাম, যা ইতিমধ্যেই ঘটে গেছে। আমি তখন ধ্যান যোগে মগ্ন। হঠাৎ মনে হলো কেউ যেন আমার হাঁটু ধরে নাড়াচ্ছে, আমাকে ডেকে তোলার চেষ্টা করছে। সদানন্দ, সদানন্দ, আরে চোখ খোলো সদানন্দ, চোখ খোলো। কে? কি হয়েছে? আমি মৈনাক। আরে বাবা, চোখ খোলো না, বিপদ হয়ে গেছে সদানন্দ। নীল পিশাচিনীর কামড় পড়ল রজত শুভ্র ব্যানার্জির ঘাড়ে। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? ধ্যান করতে করতে কি বলছো? আরে দূর, ওঠো না, ধ্যান পরে আবার করবে সদানন্দ। ওহ, আরে কি হলো কি? একটু শান্তিতে ধ্যান করছি, ডাকাডাকি করছো কেন? এই কারণে আমরা এই তোমাদের জগতে থাকতে চাই না। সদানন্দ, এই দেখো আজকের পেপারে কি কি লিখেছে, কি সব লিখেছে দেখো। কি লিখেছে? কি লিখেছে মানে? তুমি ধ্যান করতে করতে নিজের মুখেই তো বললে সেই সব। কি বলেছি? ওই ধ্যান যোগে আমি কি বলেছি তা আমি সাধারণ অবস্থায় এত তাড়াতাড়ি বলতে পারবো না। তবে যেটা দেখেছি সেটা খুবই ভয়ানক। যাগ্গে, বলো বলো, কি হয়েছে বলো। রজত শুভ্র ব্যানার্জি আমার পুরানো ফ্যান বলতে পারো। আমার এমন কোনো এক্সিবিশন হয়নি যেখানে উনি অনুপস্থিত থাকেন, আর আমার ছবিও কেনেন। ওই নীল পিশাচিনীর ছবিটা যেটা পেপারে ছেপেছিল সেটা উনিই কিনেছিলেন। আচ্ছা, আজ পেপারে দেখছি ওনার মৃত্যু হয়েছে। মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। ঘাড়ে বিষাক্ত 4টি দাঁতের ছাপ। বিষাক্ত বলছি কারণ ওনার সারা শরীর নীল হয়ে গেছে। কি বুঝতে পেরেছো? আমার কথা মিলছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ওনার বাড়ি কোথায়? এখান থেকে কত দূর? ওই দেশপ্রিয় পার্কে। চলো। কোথায়? রজত বাবুর বাড়ি যাব। তড়িঘড়ি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর একটা ট্রামে চেপে পৌঁছে গেলাম রজত শুভ্রবাবুর বাড়িতে। বাড়িময় সাদা উর্দি পরা পুলিশ, তবে কেউই আমাদের বাধা দিল না। আমরা বাড়ির মূল ফটক পেরিয়ে খোলা দরজার মধ্যে দিয়ে ড্রয়িং রুমে পৌঁছলাম। সেখানে রজত শুভ্র ব্যানার্জির মেয়ে বসে আছে। তার চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। রজত শুভ্র ব্যানার্জির মেয়ে
রুমি। মৈনাক তার দিকে এগিয়ে গেল, শান্ত গলায় তার নাম ধরে ডাকল। রুমি, রুমি, মৈনাক, সব শেষ হয়ে গেল বাবা। আমি এইমাত্র জানতে পারলাম, সঙ্গে সঙ্গেই ছুটে এসেছি। বাবার তো কোনো শত্রু ছিল না, কেউ প্ল্যান করে খুনটা করেছে। তুমি শান্ত হও। ম্যাডাম, একটা জিনিস দরকার ছিল। আপনি আপনি কে? ও সদানন্দ, আমার বন্ধু। ও, একটা ছবি ম্যাডাম, ওই মৈনাকের আঁকা, আপনার বাবা কিনেছিলেন। সেটা যদি দেন খুব উপকার হয়। কিছু মনে করবেন না, এইরকম একটা সময় আপনার ছবির জন্য এসেছেন? এই না না, এই সদানন্দ কি হচ্ছে? ও আসলে এমনিই বলে ফেলেছে, ছবির দরকার নেই। দরকার নেই মানে? ওটার জন্যই তো আসা, না হলে কি দরকার ছিল এত কষ্ট করে? সদানন্দ, প্লিজ আমাকে মাফ করবেন, পুলিশ ইনভেস্টিগেশনের কাজ চলছে, আমি এখন ব্যস্ত, আপনারা আসুন। রজত শুভ্র ব্যানার্জির বাড়িতে ওনার মেয়ের কাছে গুঁতো খেয়ে চলে আসতে হলো আমাদের। দুজনে ফাঁকা ট্রামে বসে আছি, মন্থর গতিতে ট্রাম এগিয়ে চলেছে। আমরা চলেছি কালীঘাটের উদ্দেশ্যে, বিশেষ উদ্দেশ্যে। মৈনাক কথা বলছে না। পকেট থেকে 4টে 1 টাকার কয়েন বের করে কন্ডাক্টরের হাতে দিয়ে আদিগঙ্গার পাড়ে নামলাম। মৈনাক মুখ খুলল পাক্কা আধ ঘন্টা পর। না, তোমাকে নিয়ে আর পারি না। আমাদের জগতে থাকাটা একটু বাড়াও, বুঝলে? কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয়, সে জ্ঞান তোমার লোপ পেতে চলেছে। আরে বাবা, তোমরা কেউ বুঝতে পারছো না, ওই ছবিটার কারণে আগামীকাল আবার হত্যা হবে। শুধু আগামীকাল নয়, প্রতিদিনই হবে। এসব বাজে কথা। মৈনাক, বিশ্বাস করো আমাকে। আমি ধ্যান যোগে দেখেছি নীল পিশাচিনী রজত বাবুকে হত্যা করছে। ওইটা ভোরে ট্রেন থেকে নেমে হাওড়া স্টেশনে পেপার দেখেছিলে, সারা রাত ট্রেনে ভালো করে ঘুম হয়নি, তারই ফল ওটা। চলো বাড়ি যাই, গিয়ে একটা টেনে ঘুম দাও, দেখবে শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। এই, একটা গন্ধ পাচ্ছ মৈনাক? গন্ধ? কই, কিসের? পাচ্ছ না? না, তেমন কিছু পাচ্ছি না তো। আরে তোমার কি সর্দি করেছে? নাক বন্ধ? পাশে হিঙের কচুরি ভাজছে, গন্ধ পাচ্ছ না? দূর। চলো কচুরি খাও শ্রীহরির। এখানে আসার বিশেষ কারণ তো এটাই। দাদা, 2টো করে কচুরি ডাল দিয়ে, হ্যাঁ, 2টো জায়গায় দেবেন। আমার কিন্তু 8টা লাগবে, আমি 8টা খাবো। মৈনাক, রজতবাবুর মেয়ে তোমার পরিচিত? না মানে ওই আর কি, আসলে রজত শুভ্র ব্যানার্জি চেয়েছিলেন আমরা বিয়ে করি। ওমা, তাই নাকি? তাহলে তো ছুটি বাড়াতে হচ্ছে। হ্যাঁ, ভাবছি তোমার বিয়েতে খেয়ে একেবারে শিলং পাহাড়ে গিয়ে উঠবো। দূর, তোমার কোনো একটা ইয়ে নেই, একেবারে যাতা। লজ্জাবতী। এই মৈনাক, একটা আবদার করব। আবদার? কি বলো? সরু চালের ভাত আর কচি পাঠার ঝোল। যা, এই 2 রকম আইটেমে হয় নাকি? ও মা, তুমি তো সিরিয়াস হয়ে গেলে বিয়ে নিয়ে। রজতবাবুর শ্রাদ্ধ বাকি এখনো, তারপর ওই সব। জানি, তাহলে পাঁঠার মাংস, সরু চালের ভাত। আজ দুপুরের মেনু। এই, তুমি তো সন্ন্যাসী, সন্ন্যাসী হয়ে মাংস খাবে? তান্ত্রিক, আমি তান্ত্রিক। পাঁঠার বলি চলে তো। এই, তুমি বাড়ি ফিরে রান্না করো, আমি একটু পরে আসছি। কোথায় যাব? তোমার শ্বশুর বাড়ি। কি? আবার তুমি না? যে কাজের উদ্দেশ্যে আমি রজত শুভ্র ব্যানার্জির বাড়িতে গিয়েছিলাম, সেটা অসমাপ্ত রাখার মতন কাজ নয়। এই অসমাপ্ত কাজের পরিণতি ভয়ঙ্কর। তাই মৈনাককে বাড়িতে পাঠিয়ে আমাকে আবার যেতে হলো রুমি ব্যানার্জির কাছে। ম্যাডাম। কি ব্যাপার, আপনি আবার এসেছেন? কি ব্যাপার বলুন তো? আর আপনাকে এভাবে ঢুকতে দিল কে?
এতগুলো পুলিশ কি করছে? এই, থাক না ম্যাডাম, ওদেরকে ডেকে লাভ নেই। আমি ঢুকেছি আমার ক্ষমতা বলে। ক্ষমতা? কি আপনি? আমি সদানন্দ, তন্ত্র সাধনা করে বেড়াই, মানুষের দুঃখে পাশে দাঁড়াই। তন্ত্র সাধনা? তার মানে ওই হাবিলদারগুলোকে তাবিজ দিয়ে টুপি পরিয়ে ঢুকেছেন? টুপি? হ্যাঁ। এমন কিছু সমস্যা আছে যার সমাধান করার ক্ষমতা আপনার নেই। যেমন ধরুন, আপনার বাবার মৃত্যু। কি বলতে চাইছেন আপনি? যদি বলি আপনার বাবার হত্যাকারীকে ধরার ক্ষমতা আপনার নেই, এই নৃশংস হত্যার কিনারা আপনি করতে পারবেন না, এ কাজ সাধারণ মানুষের নয় ম্যাডাম। হ্যাঁ? ম্যাডাম, আমার চোখের দিকে তাকান। আমি যা বলছি মন দিয়ে শুনুন। আপনার বাবার মৃত্যুর কারণ একটি ছবি, যেটা উনি গতকাল কিনেছিলেন। সেই ছবিটি কোথায় ম্যাডাম? আমি জানি না। মনে করার চেষ্টা করুন। মৈনাক সেনের আঁকা একটা ছবি বাবা কিনেছিলেন, সেটা আমাকে ফোনে জানিয়েছিলেন। সেই ছবিটা কোথায় ম্যাডাম? আমি জানি না, বিশ্বাস করুন। তখন প্রায় রাত 11টা হবে। আমি বাড়ি ফিরি, আর আমি প্রথম দেখতে পাই বাবার প্রাণহীন নিথর শরীরটা ওই ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছে। কিন্তু ছবিটা গেল কোথায়? সোফাতে একটা ব্রাউন পেপার আর একটা সুতো ছিল। খুব সম্ভবত ওটা দিয়েই ছবিটা মুড়ে বাঁধা ছিল। কিন্তু ছবিটা... আর তেমন কিছু দেখেছেন যেটা আপনার সন্দেহজনক বলে মনে হচ্ছে? হ্যাঁ, দেখেছি। কাদামাখা পায়ের ছাপ। পুরুষ না মহিলার? পুরুষ, দীর্ঘকার, ডান পায়ের মাঝের আঙুলটা কাটা। কি? আমাকে দেখাবেন? হ্যাঁ, আসুন এইদিকে। এই যে। বুঝেছি। ঠিক আছে, সহযোগিতার জন্য ধন্যবাদ ম্যাডাম। আমি আসি, আবার দেখা হবে। এরপর কিছুদিন কেটে গেল। মৈনাকের আতিথেয়তায় ত্রুটি নেই। 4 বেলা নানান স্বাদের ভরপেট খাবার। তবে আমি ওর ফ্ল্যাটের বাইরে মুহূর্তের জন্য হলেও পা রাখিনি। রজতবাবুর বাড়িতে যে সংকেত সূত্র দেখেছি, তার অপেক্ষায় আছি আমি। সেদিন সকালে আমি আর মৈনাক ওর ফ্ল্যাটে বসে চা খাচ্ছিলাম। মৈনাক কথা প্রসঙ্গে বেশ কিছু ঘটনা আমাকে বলল, যেগুলো ওর জীবনে কিছু পূর্বেই ঘটেছে। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। তাহলে কি আবার মৈনাকের জীবনে কিছু ঘটতে চলেছে? কিন্তু কি ঘটবে? ইস, কি বাজে খেতে! এটা কি বানিয়েছ? সকালের আমেজটা একেবারে নষ্ট করে দিলে। আমি যে টি ব্যাগগুলো এনেছিলাম, সেগুলো কি শেষ হয়ে গেছে? একটাই পড়েছিল, সেটা আমি নিজের জন্য বানিয়েছি। তোমাকে বড় বাজারে চা বানিয়ে দিয়েছি। বাহ! তা এতবার খবরের কাগজটা উল্টে পাল্টে কি দেখছো বলো তো? তুমি যে ভবিষ্যৎবাণী করলে আমার ছবির জন্য নাকি মৃত্যু মিছিল নামবে, কোথায় সেই খবর? আমি তার পায়ের ছাপ দেখেছি। পায়ের ছাপ? কার? অস্বাভাবিক বড় মাপের পায়ের ছাপ। ডান পায়ের মাঝের আঙুল নেই। ছবিটা তার কাছে সুরক্ষিত আছে। সাধারণ কেউ চুরি করলে এতদিনে তার হত্যার খবর ছাপা হয়ে যেত। নীল পিশাচিনী আর নীল পিশাচিনী, এই কথাটা বলা বন্ধ করো তো। তোমার মুখে এই নীল পিশাচিনী শুনে শুনে আমি ঘুমের মধ্যে তাকে স্বপ্নে দেখি। স্বপ্ন দেখো? কি স্বপ্ন দেখো? আমার আঁকা ওই নারী মূর্তি, সে ফ্যাসফেসে গলায় আমাকে ডাকে। ওই যে জানালাটা দেখছো, ওর বাইরে এসে দাঁড়িয়ে থাকে, আর চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। সে আমার দিকে তাকিয়ে বলে, আমি নীল পিশাচিনী, যে রং দিয়ে তুই আমার ছবিটা এঁকেছিস সেই রঙের শিশিটা আমাকে দে। আমি ওই নীল রং ছাড়া বাঁচব না, ওইটা আমার জীবন সুধা। জীবন সুধা? নীল পিশাচিনীর জীবন সুধা তোমার কাছে আছে? তুমি যে চিন্তা বাড়িয়ে তুললে আমার। হে, আমি যে তোমার প্রাণ সংশয় দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই রংটা কোথায়? আমার আঁকার ঘরে। ওই রংটা তুমি আমাকে দাও। একটা কথা বলো তো,
এই রংটা তুমি কোথা থেকে কিনেছিলে? আমি আমার সমস্ত আঁকার সরঞ্জাম ওই লাহা থেকেই কিনি, তবে এই রংটা আমাকে একজন দিয়েছিল। সে এক দুপুরে এসেছিল আমার এই ফ্ল্যাটে। সে বলল সে একটা ছবি কিনতে চায়। আমার আঁকা বেশ কিছু ছবি তাকে দেখাতে চাইলাম। সে বলল বাছাইয়ের প্রয়োজন নেই, একটা ছবি হলেই হবে। আমি আমার পছন্দ মতো ওই একটা হাঁসনুহানার ফুলের ছবি ওনাকে দিলাম। তারপর ছবিটা নিয়ে সে তার দাম মিটিয়ে দিল। আর যাবার সময় সে এই রংটা উপহার দিয়ে গিয়েছিল। উপহার? আচ্ছা আচ্ছা, কিরকম দেখতে তাকে? বেশ লম্বা। এছাড়া বিশেষ কোনো লক্ষণ? না, তেমন কিছু না। পরনে সন্ন্যাসীর পোশাক আর দাড়িটা ছিল লম্বা। তার ছবি আঁকতে পারবে? প্রায় 1 বছর আগে দেখেছি, সঠিক মনে করতে পারছি না তার মুখটা। আচ্ছা, তবে থাক, আঁকার আর দরকার নেই, যদি আবার বিপদ বাড়ে। শোনো, এই রঙের শিশিটা থাকবে আমার কাছে, আর তুমি শোবে ওই ঘরে, আমি যেখানে শুচ্ছি। আমি শোব তোমার বিছানায়। ও, তাতে আমার কোনো আপত্তি নেই। গুরুদেব, কি খেলা খেলছো তুমি? আমি প্রতীক্ষায় রইলাম। বিড়বিড় করে কি বলছো? না, সে তুমি বুঝবে না, তবে সাবধানে থেকো। যে অপেক্ষায় প্রহর গুনছিলাম তার অবসান ঘটল। গভীর আঁধার রাতে আগমন ঘটল তার। এইটাই মৈনাক সেনের ফ্ল্যাট। এই তো নেম প্লেটে ওর নাম লেখা, মৈনাক সেন, চিত্রশিল্পী। রাতের অন্ধকারে চিনতে অসুবিধা হয়নি আমার। ঠিক ফ্ল্যাটেই এসেছি। এইখানেই আছে সেই নীল রঙের শিশি, রেশমির জীবন সুধা। ওটাকেই চুরি করে নিয়ে যেতে হবে। সোজা পথে চাইলে দিতে অস্বীকার করবে, তাই তো চুরি করতে হচ্ছে আমাকে। যাকে বেশি দেরি করে লাভ নেই। এই তারটা দিয়ে লকটা না খোলার চেষ্টা করি। ওই চোরগুলোর কাছে অনেকবার অনুশীলন করেছি, আশা করি পারবো খুলতে। গভীর রাত, ঘুমোচ্ছে সবাই, কোনো অসুবিধা হবে না। এই তো পেরেছি লক খুলতে। আর সময় নষ্ট করে লাভ নেই, ফ্ল্যাটে ঢুকি। এখানে তো 4টি ঘর। কোন ঘরে আছে সেই শিশিটা? ওই ঘরটা মনে হচ্ছে। হ্যাঁ, ওই ঘরটাই তো। ওরা আঁকার ঘর ওই ঘরেই পাবো। তার আগে ওই মৈনাক সেনের ঘরে ঢুকে ওর গভীর ঘুমের ব্যবস্থা করতে হবে। ব্যাগের ভেতর থেকে ঘুম পাড়ানি ওষুধটা বের করে ছড়িয়ে দিই। মৈনাক সেন, কিছু মনে করো না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। আমি বাধ্য হয়ে তোমার বাড়িতে চুরি করতে এসেছি, পারলে আমায় মাফ করে দিও। যাই এবার আসুন ঘরে। এই তো এখানেই পাবো নীল রঙের শিশি। কোথায় গেল সেটার রং এতটাই উজ্জ্বল যে অন্ধকারে তার উপস্থিতি সহজেই নজরে আসে। কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল? আপনি যেটা খুঁজছেন সেটা ওখানে নেই, সেটা আছে আমার কাছে। কে তুমি? আমার ঘুমের ওষুধের কার্যক্ষমতা বিফল হলো কিভাবে? সেই শিক্ষা আমি আপনার কাছ থেকেই পেয়েছি গুরুদেব। গুরুদেব? আমি সদানন্দ। জয়ন্তিয়া পাহাড়ে আপনার আশ্রমে আমি আপনার শিষ্য ছিলাম। সদানন্দ শাস্ত্রী? মনে পড়েছে, কিন্তু তুমি এখানে? আমি জানতাম আপনি আসবেন গুরুদেব। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম।
রজত শুভ্র ব্যানার্জির বাড়িতে আমি আপনার পায়ের ছাপ দেখেছি। পুতলা হয়ে উঠেছিল মনটা। আপনার উপস্থিতি চিহ্ন দেখে মনে শান্তি অনুভব করেছিলাম। বুঝে গিয়েছিলাম আপনি যখন এসেছেন তখন এই শহর সুরক্ষিত। এই ধারণা তোমার ভুল। আমি পারবো না, আমি পারবো না ওর হাত থেকে এই শহরকে বাঁচাতে। লাল সুতোর 4টি ধাগা দিয়ে ওই পিকচারের মধ্যে বেঁধে রেখেছি তাকে। গতকাল সেই একটি ধাগা ছিঁড়ে ফেলেছে, বাকি 3টেও ছিঁড়ে ফেলবে। তারপর মৃত্যু মিছিল নামবে এই শহরে। নীল বিষাক্ত দাঁতের বিষ ছড়িয়ে পড়বে চারিদিকে। এক এক করে মরে যাবে এই শহরের মানুষজন। মৃত্যু, মৃত্যু, হাহাকার। না না না, আমি পারবো না ওকে ধ্বংস করতে। কেন কেন পারবেন না? কি হলো, চুপ করে আছেন কেন? গুরুদেব বলুন, কেন পারবেন না? এই ত্যাগের পথে আসার আগে আমি তাকে ভালোবাসতাম। নীল পিশাচিনীকে? ওর নাম ছিল রেশমি। সুংটিয়া গ্রামে ছিল আমাদের দুজনের বাস। আমরা একে অপরকে ভালোবাসতাম। তবে গরিবের সংসারে যা হয় আর কি। ওর বাবা অন্য একজনের সাথে ওর বিয়ে দিয়ে দিল ওর অমতেই। রেশমি সোহাগ রাতে নিখোঁজ হয়ে গেল। সে সবার নজর এড়িয়ে এলো আমার কাছে। তখন গভীর রাত, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি নিজের সম্ভ্রম হারালাম। মিলন হলো আমাদের। রাত কেটে ভোর হয়েছে। এমন সময় একদল লোক ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকলো। আমাকে মারধর করলো তারা, আর ওকে তুলে নিয়ে গেল। ওর স্বামী ওকে গ্রহণ করলো না, ও থাকতো ওর বাপের কাছে। কয়েক মাস পর জানা গেল ও অন্তঃসত্ত্বা। ওর শ্বশুর ছিল আমাদের গ্রামের মোড়ল। অন্তঃসত্ত্বার খবর জানার পর সে লোকজন দিয়ে রেশমিকে তুলে নিয়ে গেল নিজের বাড়িতে। রেশমিকে বন্দি করে তার উপর শারীরিক অত্যাচার চালাতো। প্রকৃতির নিয়মে রেশমি একটি কন্যা সন্তান প্রসব করল, আমাদের মেয়ে। ওই শয়তান মোড়ল হয়তো ওই দিনটার জন্যই অপেক্ষা করছিল। তার পাশবিক চরিত্র আরো প্রবলভাবে প্রকট হলো। সে কি করলো জানো সদানন্দ? কি করলো? সে রেশমি আর আমার মেয়েকে পুড়িয়ে মারতে চাইল। আমি প্রাণের ঝুঁকি নিয়ে সব বাধা তুচ্ছ করে গেলাম রেশমির কাছে। আমি চেয়েছিলাম ওদের দুজনকেই ওখান থেকে নিয়ে পালিয়ে আসতে, কিন্তু রেশমি রাজি হলো না। সে শিশু কন্যা সন্তানকে আমার কোলে তুলে দিল, আর আমি আমাদের সন্তানকে নিয়ে পালিয়ে এলাম। সেই রাতে ওরা রেশমিকে পুড়িয়ে মারল। কি নৃশংস! এরপর যেটা বলবো সেটা শুনলে আরো আশ্চর্য লাগবে তোমার। কি বলবেন? সেই কন্যা সন্তানের কথা। আমি তাকে নিয়ে চলে আসি এই কলকাতায়। সেদিন কলকাতা ছিল জলমগ্ন, চারিদিকে হাঁটু সমান জল। নবজাত শিশুকে কিভাবে প্রাণে বাঁচিয়ে রাখব? মনে ভয়, সংশয়, দুশ্চিন্তার অন্ধকার। মেয়েকে কোলে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় একটি বাড়ি থেকে মৃত সন্তান প্রসব করা মায়ের কান্না ভেসে এলো আমার কানে। সিদ্ধান্ত নিলাম, মায়ার বাঁধন ত্যাগ করে ওই বাড়ির বারান্দায় রেখে এলাম তাকে। তারা তাকে কোলে তুলে নিল। কয়েকটা দিন ওখানে থেকে দূর থেকে দেখলাম ওরা তাকে আপন করে নিয়েছে। চোখের জল সম্বল করে কলকাতা ছেড়ে চলে গেলাম। সদানন্দ, ওই সন্তান এখন বড় হয়েছে। জানো কে সে? কে গুরুদেব? রুমি, যাকে তোমরা রজত শুভ্র ব্যানার্জির মেয়ে হিসেবে জানো। সে আসলে আমার সন্তান। গুরুদেব, যদি এই শহরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাও তাহলে রুমিকে নিয়ে আসতে হবে আমার আশ্রমে। সময়সীমা 1 মাস, আগামী অমাবস্যা পর্যন্ত।
কিন্তু সদানন্দ, কৌশল, নিজের বুদ্ধিতে সেই পথ তৈরি করো, ছলনার আশ্রয় অবলম্বন করো। ছলো না গুরুদেব। উপায় নেই সদানন্দ, আমার মেয়ের সাথে ছলনা করার অধিকার আমি তোমাকে দিলাম। গুরুদেব, আর ওই নীল রঙের শিশিটা? ওইটা তোমার কাছে থাক, এই ছবিটা আমি নিয়ে যাচ্ছি। দুটো জিনিস একসাথে থাকলে বিপদের আশঙ্কা বাড়তে পারে। চলি, ঈশ্বর তোমার মঙ্গল করুন। গুরুদেব সত্যবীর চলে গেলেন। পূবের আকাশে লাল আভা দেখা দিয়েছে। ঘুমের ওষুধের জেরে মৈনাক অচৈতন্য অবস্থায় ঘুমিয়ে আছে। জানি না কতক্ষণ সময় লাগবে ঘুম ভাঙতে, কিন্তু যে দায়িত্ব গুরুদেব আমাকে দিয়ে গেলেন তার কারণে আমার ঘুম ছুটে গেল। কি কৌশল, কি ছলনা, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তন্ত্র সাধনার বলে কিভাবে শহরকে বাঁচাবো, এ বড় কঠিন দায়িত্ব। ধ্যানে বসলাম, দেবীর শরণাপন্ন হলাম। দেখা পেলাম আমার আরাধ্যা দেবীর। তিনি পথ দেখালেন। দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটল, মনে নতুন উদ্যম। শহরকে বাঁচানোর পরিকল্পনা স্থির। শুধু অপেক্ষা মৈনাককে জাগিয়ে তোলার। মৈনাক, ওঠো, আরে ওঠো, আর কত বেলা পর্যন্ত ঘুমোবে? হ্যাঁ, কি কি হলো? আরে কত বেলা হয়েছে দেখো, আর কত ঘুমোবে তুমি? হ্যাঁ, ও বাবা, সত্যি তো। কি ব্যাপার বলো তো, এত জোরালো ঘুম আগে কোনোদিনও ঘুমিয়েছি বলে তো মনে হয় না। উফ, এই তুমি চা খেয়েছো? এই নিয়ে 4 কাপ। তোমার চা ওই সাইড টেবিলে রাখা, খেয়ে নাও। ও বাবা, তুমি বানালে? কোনো সন্দেহ আছে? না না, খুব সহজ কাজ। জল গরম করে টিক ব্যাগ মুছে দাও, চা রেডি। হ্যাঁ, এটাই সহজ পদ্ধতি এবং স্বাস্থ্যকর। যাকে একটা কথা ভাবছি তোমার বিয়ের ব্যাপারে। আরে আস্তে আস্তে, এই নাও জল খাও। বিয়ের কথা শুনলে তুমি এত উত্তেজিত হয়ে পড়ো না। কি সকালবেলাতেই শুরু করলে? আহা, শোনো না। না, শুনবো না। 1 সপ্তাহ হলো এসেছো, এবার তোমার ভিসা বাড়ানোর এটা প্ল্যান? আরে না না, রজত শুভ্র ব্যানার্জির মেয়ের ভার এবার তুমি নাও মৈনাক। মানে? মানেটা খুবই সহজ। দুজন দুজনকে চাও, কেউই প্রকাশ করতে পারছো না। তুমি জানলে কি হবে? তোমার দিব্য শক্তি দিয়ে? দেখো, পিতৃহারা একটা মেয়ে ভেঙে পড়েছে। এই সময় তোমার ওর পাশে দাঁড়ানো দরকার। সে না হয় দাঁড়ালাম, তাই বলে বিয়ে? না না, আগে শ্রাদ্ধ, তারপর বিয়ে। সব জিনিসে তাড়াহুড়ো করলে চলে না। কে তাড়াহুড়ো করছে? কেউ না। চলো একটু ওই রুমিদের বাড়ি থেকে ঘুরে আসি। কেন? পাশে দাঁড়াতে হবে যে। সে তো আমাকে দাঁড়াতে বললে, তুমি যাবে কেন? আর বকতে পারছি না, তুমি গেলে চলো, না হলে আমি একাই চললুম। এই দাঁড়াও, আরে দাঁড়াও না, যাচ্ছি তো। উফ। মূল উদ্দেশ্য, রুমিকে নিয়ে পৌঁছতে হবে শিলংয়ের জয়ন্তিকা পাহাড়ে, গুরুদেবের আশ্রমে। তবেই বাঁচবে এই শহর, না হলে মৃত্যুলীলা হতেই থাকবে। প্রাণ হারাবে নিরীহ শহরবাসী। ও, আপনারা এসেছেন? আসলে আমি তো সেভাবে কাউকে নিমন্ত্রণ করিনি। আপনারা এসেছেন, আমার সত্যিই খুব ভালো লাগলো। না না, আমরা মানে ওই নিমন্ত্রণ ছাড়াই। নিমন্ত্রণটাই কি সব? বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো হওয়া উচিত। ও সদানন্দ, আবার আগেও একবার এসেছিল এই বাড়িতে, তোমার মনে পড়ছে না হয়তো। একবার নয়, 2 বার। 2 বার? সংখ্যাতত্ত্ব বড়ই জটিল বিষয়। তবে কি জানেন ম্যাডাম, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো বড় কথা নয়। কতবার এলাম
না, সেটাও বড় বিষয় নয়, সময় মতো পাশে দাঁড়ানোই হলো বড় ব্যাপার। আজ নিয়ে এই যে 3 বার এলাম, কেন? একটা কারণ তো আছে। এমন একটা সময়ও আপনার কথাগুলো শুনতে মন্দ লাগছে না। বলুন, কেন বা কী কারণে এসেছেন? ম্যাডাম, আপনাকে তুমি সম্বোধন করি? বয়সে বেশ ছোট। কি রুমি, বলি তুমি? হ্যাঁ, বিলক্ষণ। আমি তান্ত্রিক মানুষ। তন্ত্র সাধনার মাধ্যমে তোমাদের মতন সাধারণ মানুষের জীবনে মঙ্গল সাধন কিভাবে করা যায় সেটাই আমার কাজ। মানুষের এই ব্যস্ত জীবনে পরমার্থিক সাধন ভোজন মানে তো 4টে নকুলদানা আর 1 গ্লাস জল। এতে কি আর কল্যাণ হয় বা মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়? কি বলো? তাই যাগযজ্ঞের প্রয়োজন। বাবার আত্মার শান্তির জন্য কি করা উচিত? বলছি, রজতবাবুর মৃত্যুটা স্বাভাবিক ছিল না, সেটা তো বুঝতেই পেরেছ। এই সব ক্ষেত্রে শুধু শ্রাদ্ধানুষ্ঠানই যথেষ্ট নয়, পিণ্ডদানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অনেক বেশি। পিণ্ডদান? তোমার বাবার আত্মার শান্তির জন্য পিণ্ডদানের প্রয়োজন, এবং এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করতে হবে। গয়া? তাহলে গয়ায় যেতে হবে। শুনেছি গয়াতেই পিণ্ডদান হয়। ঠিক, তবে তুমি চাইলে আমি আমার গুরুদেবের আশ্রমে সেই কাজ সম্পন্ন করতে পারি। গুরুদেব ত্রিকালজ্ঞ, তার স্মরণে গেলে মনে শান্তি আসে। আমি বেশ বুঝতে পারছি রুমি, তোমার মন অস্থির হয়ে আছে। এমন একটা ঘটনা ঘটে গেল, মন অস্থির হয়ে থাকাটাই স্বাভাবিক। মৈনাক, তুমি কি বলো? পাহাড় প্রদেশে গেলে মনোমুগ্ধকর পরিবেশে অস্থিরতার অবসান ঘটবে। আপনি কোথায় যাওয়ার কথা বলছেন? পাহাড়? শিলং, জয়ন্তিকা পাহাড়ে। পাহাড়ি গাছের জঙ্গলে মোড়া আমার গুরুদেবের আশ্রম। কোলাহল মুক্ত শান্ত পরিবেশ, কয়েকটা দিন কাটানোর জন্য উত্তম জায়গা। আমি যাব। এখানে আমার আর ভালো লাগছে না। মৈনাক, তুমি যাবে আমার সাথে? আমি? মৈনাক, আর দ্বিমত করো না, চলো আমরা গুরুদেবের স্মরণে যাই। আমি রুমি আর মৈনাককে নিয়ে বেরিয়ে পড়লাম শিলং, জয়ন্তিকা পাহাড়ের উদ্দেশ্যে, গুরুদেবের আশ্রম। গুয়াহাটি স্টেশনে যখন নামলাম তখন সকাল। তারপর সেখান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে পৌঁছলাম ভুটিয়া মার্কেটে। এরপর পায়ে হাঁটা, পাহাড়ের বুক চিরে চড়াই উতরাই রাস্তা ধরে উপরে ওঠা। চারিদিকে ছোট বড় ফুলের গাছ, শালপাইন তো আছেই। শীতল বাতাস বইছে, শরীরে ক্লান্তির কোনো ছাপ নেই, আছে মনে অপরাধ আনন্দ। রুমিকে দেখলাম মন ভরা মুক্ত বাতাসে অবগাহন করতে। মৈনাক বড়লোকের আদুরে ছেলে, ওর শরীরে ক্লান্তির ছাপ আছে বটে, কিন্তু এই বয়সে সাথে যদি অক্সিজেন সিলিন্ডার থাকে, মানে আমি রুমির কথা বলছি, তাহলে আর চিন্তা কি। আমরা ধীরে ধীরে উপরে উঠতে থাকলাম এবং যথাসময়ে পৌঁছলাম গুরুদেবের আশ্রমে। ও ও ও গুরুদেব, আমার প্রণাম গ্রহণ করুন। এসেছ সদানন্দ? পেরেছ তাকে আনতে? হ্যাঁ গুরুদেব, আপনার আদেশ পালনে সফল হয়েছি। শুভম ভবতু। ওম তৎসৎ। কোথায় সে? বকুল বৃক্ষতলে। অসুবিধা হয়নি তো? না গুরুদেব, তবে তবে তার সাথে আরেকজন এসেছে। তুমি করার কে? তুমি আমি নিমিত্ত মাত্র। তুমি ওদের থাকার ব্যবস্থা করো, তারা এই আশ্রমের বিশেষ অতিথি। দেখো তাদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। থাকা খাওয়ার ব্যাপারে বিশেষ যত্ন নিও। এই ভার আমি তোমার উপরে অর্পণ করলাম। যথা আজ্ঞা। আমি সময় মতো তাদের সাথে দেখা করব। যাও। আমি ওদের দুজনকে আশ্রমের একটি বিশেষ জায়গা, বকুল বৃক্ষতল,
সেখানে বসিয়ে রেখে গুরুদেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এই ফাঁকে রুমি আর মৈনাক একান্তে কথা বলার সুযোগ পেল। রজত শুভ্র ব্যানার্জি ওদের বহুবার ডেটিং করার কথা বলেছিলেন, তা আপনারা গল্পের মধ্যে এর আগে শুনেছেন। ইট কাঠ পাথরে গড়া শহরে গরম কফি হাতে সেটা হয়ে ওঠেনি ওদের। তবে এই মুক্ত পরিবেশে দুটি মন কাছে আসার উপযোগী। কিন্তু আমার বন্ধু মৈনাককে তো চিনি, সেই সুযোগের সদ্ব্যবহার কতটা করবে তাতে সন্দেহ আছে আমার। কি মনোরম পরিবেশ না, চারিদিকে বড় বড় গাছ, দূর দূর পর্যন্ত কোনো কোলাহলের চিহ্ন মাত্র নেই, নানান পাখির সুরেলা গান। এই মৈনাক, তোমার কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে, ব্যথায় পা দুটো টনটন করছে। 1 ঘন্টা পাহাড়ি রাস্তায় হাঁটতে হবে জানলে আমি আসতাম না। আমি এর আগে কখনো ট্রেকিং করিনি। না, পুলিশ ট্রেনিংটা আমার কাজে লেগে গেল। খুব খিদে পাচ্ছে, খিদেতে পেটে ছুঁচোই ডন দিচ্ছে। সদানন্দটা গেল কোথায়? আরে ধূর, ছাড়ো তো সদানন্দকে, পরে খাবে। চলো এই পাহাড়টার দিকটাতেই যাই, ওখান থেকে ঝর্ণা নামছে। না না না, আর হাঁটতে পারবো না। ওই তো সদানন্দ আসছে। এই যে সদানন্দ, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমাদের দুজনকে বসিয়ে সেই কখন গেছো। এই সুযোগে প্রেম নিবেদন পালাটা তো সেরে নিতে পারতে। এই কি হচ্ছে? চুপ করো। শোনো, আমার ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, আমার খুব ক্লান্ত লাগছে। খাওয়ার ব্যবস্থা করো, আর কোথায় শোবো সেই ঘরটা দেখিয়ে দাও। আরে আস্তে আস্তে, সব ব্যবস্থা করা আছে। তোমাদের থাকার জন্য পাশাপাশি 2টো ঘরের ব্যবস্থা করেছি। তবে ভাই, এখানে কিন্তু সব নিরামিষ। নিরামিষ কেন? তুমি তো সেদিন পাঁঠার মাংস খেলে আমার বাড়িতে। এটা আশ্রম। না না, কোনো অসুবিধা হবে না, ডাল আলু সেদ্ধ ভাত হলেই চলবে। উপযুক্ত পাত্রী না, সাথী পেয়েছো, বুঝলে? পরিবেশ পরিস্থিতির সাথে কিভাবে মানিয়ে নিতে হয় শেখো। গুরুদেব সত্যবীর পিশাচিনীকে লাল ধাগা দিয়ে বেঁধে রেখেছেন ছবিটার মধ্যে, আর সেই ছবিটা রাখা আছে গুরুদেবের ঘরে। গুরুদেব দিব্য শক্তি বলে তার সাথে কথা বলেন। রেশমি, রেশমি, সত্যবীর, কি জন্য রাখছিস? শখ করতে এসেছিস? এই ছবির মধ্যে আমার সব ক্ষমতা তোর জন্য বন্দী হয়ে আছে। লাল দাগটা খুলে দে সত্যবীর। খুলে দেব। তার আগে বল, তুই কারোর ক্ষতি করবি না। না, আমি শয়তানটাকে শেষ করে দেব। আমাকে পুড়িয়ে মেরেছে। তারপর এই গোটা দুনিয়াটাকে শেষ করে দেব। চারিদিকে শয়তানের দল ঘুরে বেড়াচ্ছে, সব শেষ করে দেব। আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। আর তোর মেয়ে, তাকেও শেষ করে দিবি? আমার মেয়ে? আমাদের মেয়ে, সে এখন বড় হয়েছে। কোথায় সে? আছে, আমি তাকে নিয়ে আসবো তোর কাছে। সত্যবীর, আমি তাকে একবার আমার নিজের মেয়েকে। তার জন্য এই হত্যা লীলা তোকে বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে? কিন্তু যারা আমার মেয়েকে পুড়িয়ে মারতে চেয়েছিল তাদের কি হবে? যে আমাকে পুড়িয়ে মারলো তার কি হবে? বল সত্যবীর, বল। একে তুই চলে যাচ্ছিস? সত্যবীর, আমাকে ছেড়ে দে সত্যবীর। মৈনাক, মৈনাক, শুনছো? কে কে? আমি রুমি। ও, দাঁড়াও, আসছি, খুলছি দরজা। দুপুরবেলা খেয়ে লেটে ঘুমোচ্ছ? আসলে সকালবেলা কতটা পথ হাঁটা হলো বলো তো, খুব ক্লান্ত লাগছিল। খাবার পর বিছানায় শুতেই না চোখটা জুড়িয়ে এলো। আচ্ছা, ওই সদানন্দকে দেখেছো? না, আমি তো অনেকক্ষণ হলো বারান্দায় একাই বসে আছি। এত সুন্দর পরিবেশ, শুতেই ইচ্ছে করলো না। সুন্দর? ভয় লাগছে না? কিরকম যেন একটা গা ছমছমে পরিবেশ। ধুর, ওই পাহাড়ের দিকে তাকাও, আর ওই যে ঝর্ণা। দূরে পাহাড়, ঝর্ণা আমারও ভালো লাগছে, তবে এই আশ্রমটা মোটেই ভালো লাগছে না। আমার আঁকা একটা ছবি আশ্রমের এই ঘরে দেখলাম, বুঝতে পারছি না সেটা কিভাবে এখানে এলো। তুমি এখন ফেমাস আর্টিস্ট, তোমার ছবি তো ভারতবর্ষের নানান জায়গায় পাওয়া যেতে পারে। হ্যাঁ, শুধু ভারত কেন, দেশের বাইরেও পাওয়া যেতে পারে। তবে
এই ছবিটা যে কিনেছিল সে একটু অন্যরকম। যাকে বলো, ডাকছিলে কেন? ডাকছিলাম কারণ এখানে আসার পর থেকে ওই ঝর্ণার কাছে আমার খুব যেতে ইচ্ছে করছে। চলো না প্লিজ। আচ্ছা চলো, এই একটু দাঁড়াও, এই ড্রেসটা একটু চেঞ্জ করে নিই। ওই দেখো কি সুন্দর সব পাহাড়ি ফুল, কত প্রজাপতি, চারিদিকে নানান পাখির ডাকে ভরে যাচ্ছে। তোমাকে খুব সুন্দর লাগছে। কি? না মানে ওই আর কি, এত সুন্দর পরিবেশে সবাইকে তো সুন্দরই লাগবে, তাই না? ঠিক বলেছো, তোমাকেও দারুণ লাগছে। চলো ওই রাস্তাটা ধরি। কেন রাস্তা বদলাতে চাইছো? যেটা স্থির করেছো সেই রাস্তাটাকে আপন করে নাও। সেই রাস্তায় কি তোমাকে পাবো? তোমার মন কি বলে? এই ফুলটা যদি 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 তোমার খোঁপায় সাজিয়ে দিই? দাও, কেউ তো নেই বাধা দেওয়ার। মৈনাক, মৈনাক। সদানন্দের গলা বলে মনে হচ্ছে যে। হ্যাঁ, ওই তো ওইদিকে, ওই দুটো পাথরের মাঝখানেই সদানন্দ শাস্ত্রী। দাঁড়াও, আসছি সদানন্দ। ধুর, ওই ঝর্ণার কাছে গিয়ে একটু বসবো ভাবলাম। বাহ, যে কাজ রজত শুভ্র ব্যানার্জি করে যেতে পারেননি, গুরুদেবের আশীর্বাদে তাতে আমি সফল হতে চলেছি। মৈনাকের মনের সাদা ক্যানভাস জুড়ে রঙের মেলা বসেছে। রুমি এখন মৈনাকের আর্চিস গ্যালারি। ছোট বড় পাথরের মাঝে দুজনে হাত ধরাধরি করে প্রেমের গান গাইছে মনে হচ্ছে। না, এই সময় এসে ভুল করলাম। ছোট বড় পাথরটা টপকে ওরা দুজনে আমার কাছে এসে দাঁড়ালো। মৈনাক প্রায় হাঁপাচ্ছে, এটাই স্বাভাবিক, বড় লোকের ছেলে কিনা। কিন্তু ওই সেই যে কথাটা আমাকে জিজ্ঞেস করলো, সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সদানন্দ, সেই ছবিটা আমি দেখেছি। হ্যাঁ, কোন কোন ছবিটা? নীল পিশাচিনীর? না, সেই হাসনুহানা ফুলের। আমার ঘরে, মানে আশ্রমের যে ঘরে তোমরা আমাকে থাকতে দিয়েছো, সেই ঘরের দেয়ালে। তাই নাকি? নীল পিশাচিনী ব্যাপারটা কি? নীল পিশাচিনী হলো আমার আঁকা একটা ছবি। সদানন্দ, তুমি এটাই তো বলতে চাইছো, তাই না? হ্যাঁ, আমি আর কিছু বললাম না। মৈনাক রুমির কাছ থেকে আড়াল করতে চাইছে। রুমি সাধারণ মেয়ে নয়, সে একজন পুলিশ অফিসার। তার চোখে ফাঁকি দেওয়া সহজ হবে না। ওকে যে আমি এই আশ্রমে আনতে পেরেছি তা সম্ভব হয়েছে কারণ রুমি তখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। রজতবাবুর বাড়ির চার দেওয়ালে ওর দম বন্ধ হয়ে আসছিল। আর ঠিক তখনই আমি পাহাড়ে আসার কথাটা বলি। গুরুদেবের আশীর্বাদে আমার কৌশল সফল হয়েছে। এরপর কি করতে হবে তা গুরুদেবের নির্দেশের জন্য অপেক্ষা করছি। আপাতত ওরা ভালোবাসার খেলায় মেতে থাকুক। মৈনাক যে প্রশ্নটা করলো সেটা বেশ ভাবাচ্ছে আমাকে। রুমির উপস্থিতির কারণে মৈনাক আবার প্রসঙ্গটা এড়িয়ে গেল। কিন্তু ওর আঁকা হাসনুহানা ছবি এই আশ্রমে এলো কিভাবে? তার মানে নীল পিশাচিনীর চিত্র মৈনাক নিজের ইচ্ছায় আঁকেনি। তান্ত্রিক চেতনা ওকে উদ্বুদ্ধ করেছে। কিন্তু সে তান্ত্রিক কে? মৈনাক সেদিন ওর কলকাতার ফ্ল্যাটে আমাকে বলেছিল এক সন্ন্যাসী এসেছিল ওর কাছে একটি ছবি কিনতে। হাসনুহানা ফুলের বাঁধানো ছবিটা বিক্রি করেছিল। আর সেই ছবি পাওয়া গেল এই আশ্রমে। তার মানে যে সন্দেহের উদয় হচ্ছে আমার মনে, আশা করি এমনই একটি প্রশ্ন আপনাদেরও ভাবিয়ে তুলছে। সময় খুব কম, বুঝতে পারছি কিছু একটা ঘটতে চলেছে। না, এই সন্দেহ বা প্রশ্নের নিরসন হওয়া দরকার। গুরুদেবের কাছে যাই। গুরুদেব, গুরুদেব,
আরে আস্তে আস্তে, এসো এসো, স্থির হয়ে বসো। তোমার মনের মধ্যে একটি দ্বন্দ্ব দ্বিধার উদয় ঘটেছে বুঝতে পারছি। হ্যাঁ গুরুদেব। তার নিরসনের দরকার। শোনো তাহলে। কলকাতায় সেদিন তোমাকে আমার জীবনের অনেকটাই ঘটনা বললেও সবটা শেষ করে উঠতে পারিনি। অবশিষ্ট কাহিনী তোমাকে আমি এখন বলবো। অবশিষ্ট কাহিনী? হ্যাঁ, কলকাতায় আমার নবজাত সন্তানকে রেখে আমি চলে যাই হিমালয়ের পাদদেশে। উত্তরাখণ্ডে বহু বছর কাটে আমার তন্ত্র সাধনার মধ্যে। সাধনায় মোক্ষ লাভ করি। তারপর আধ্যাত্মিক উদ্দেশ্যে পরিব্রাজক হয়ে ভারতবর্ষের নানান জায়গায় নানান তীর্থস্থানে ঘুরে বেড়াই। কিন্তু কালের বিধান এমনই যে নিজের অজান্তেই চলে আসি এই শিলং শহরে সুংটিয়া গ্রামে। সেখানে আমার সাক্ষাৎ ঘটে রেশমির আত্মার সঙ্গে। গ্রামের একটি পুরনো কালী মন্দির, তার পাশ দিয়ে আমি একদিন যাচ্ছিলাম। কানে ভেসে এলো একটি পরিচিত কান্নার শব্দ। বুকটা কেঁপে উঠল আমার। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। দেখি এলো চুলে দেবীর কাছে প্রার্থনারত একটি অশরীরী আত্মা। আমি তার পিছনে গিয়ে দাঁড়ালাম। সে তার শরীরটা স্থির রেখে যন্ত্রের মতন তার মুন্ডটা ঘোরালো। আমার দিকে তাকিয়ে আকাশ ভাঙা বিকট শব্দ করে হেসে উঠল। তার চোখ থেকে ঝরে পড়ছে অশ্রুধারা, কিন্তু সেই চোখে প্রতিহিংসা পরায়ণ অগ্নিস্ফুলিঙ্গর আগুন জ্বলজ্বল করছে। আমি মন্ত্র বলে তাকে শান্ত করলাম। কর্কশ গলা সে তার দুঃখ উগরে দিল। একটি জীবন্ত মানুষ কিভাবে পুড়ে মরে সেই কষ্টের কথা আমাকে শোনালো। শরীরটা আগুনে পুড়ে শেষ হয়ে গেলেও তার আত্মা আশ্রয় নিয়েছে ওই কালী মন্দিরে। দীর্ঘ ২০ বছর ধরে সে এই দেবীর সাধনা করছে। তার মুক্তির জন্য নয়, ন্যায় বিচার আর প্রতিশোধের জন্য। বুঝলাম এই সব কিছুর অবসানের প্রয়োজন। রেশমির অশরীরী আত্মার মুক্তির দরকার। কিন্তু আমার যা ক্ষমতা তাতে এর সমাধান সম্ভব নয়। আমি চলে আসি এই আশ্রমে গুরুদেবের শরণে। তার আশীর্বাদে রুকমণি দেবীর আরাধনা শুরু করি। দেবীকে সন্তুষ্ট করে মোক্ষ লাভ পেতে ৫ বছর লেগে যায় আমার। তখনই এই আশ্রমে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তুমি আমার শিষ্যত্ব বরণ করেছিলে। ৫ বছর আগে আমি যোগ সাধনায় আরো অনেক বলশালী হয়ে উঠি। এই বলশালী হওয়ার মুখ্য কারণ ছিল একটাই, রেশমির মুক্তি। ওকে মুক্তি দেবার উদ্দেশ্যে আমাকে আবার সুংটিয়া গ্রামে ফিরে আসতে হয়েছিল। সেখানে আশ্রয় নিয়েছিলাম ওই পুরনো কালী মন্দিরে, যেখানে রেশমি বছরের পর বছর মা কালীর উপাসনায় দিন অতিবাহিত করেছিল। দেবীর কৃপায় রেশমির অশ্রুজলকে নীল রঙে পরিণত করলাম। তারপর পৌঁছে গেলাম মৈনাক সেনের বাড়িতে। ওকে উপহার স্বরূপ দিয়ে এসেছিলাম ওই নীল রঙের শিশি। তারপর ফিরে এসেছিলাম সুংটিয়া গ্রামের এই পুরনো কালী মন্দিরে। সেখানে আবার রুকমণি দেবীর সাধনায় বসি। আমার যোগ সাধনার বলে প্রতি রাতে মৈনাকের ঘুমের মধ্যে ভেসে উঠত রেশমির পৈশাচিক রূপ। গুরুদেব, গুরুদেব, আমি এমনটাই সন্দেহ করেছিলাম। রুকমণি দেবীর কৃপায় মৈনাকের তৈলচিত্রে রেশমির পৈশাচিক রূপ ফুটে উঠল। তবে রজত বাবুর মৃত্যুটা ঘটে গেল আমার অজান্তে। কিছুটা সময় আগে যদি আমি পৌঁছে যেতাম, এই দুর্ঘটনা ঘটত না। আসলে পিশাচ চরিত্রটা এমনই, সে সর্বক্ষণ উন্মত্ত হয়ে থাকে তার তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে। আমি সেদিন দেখেছিলাম রজতবাবুর মৃতদেহটি, আর তৎক্ষণাৎ ওই ছবিটাকে লাল ধাগা দিয়ে বেঁধে ফেলি।
রেশমি বাঁধা পড়ে আমার আধ্যাত্মিক ক্ষমতার বলে ওই ছবিটার মধ্যে। রেশমির এই পৈশাচিক চরিত্র সৃষ্টির পেছনে আরো একটি কারণ ছিল। কি কারণ গুরুদেব? ওকে যে পুড়িয়ে মেরেছিল সেই ওর শ্বশুর, আমাদের গ্রামের মোড়ল। তার বয়স এখন শতাধিক। সে পাপের ভারে ক্লান্ত, মুমূর্ষ। আমি ওই সুংটিয়া গ্রামে কালী মন্দিরে আশ্রয় নেবার পর অনেকেই আসতে থাকে। গ্রামে তান্ত্রিকের আবির্ভাব ঘটলে গ্রামবাসীদের অর্ঘ্য নিবেদনের ভিড় কিভাবে হয় জানো তো? একইভাবে ভক্তদের ভিড় জমতে থাকে। তবে তারা কেউই বুঝতে পারেনি আমি একদিন এই গ্রামে বাস করতাম। তো সেই ভক্তদের ভিড়ে আমি দেখলাম মোড়লকে। তার কামনায় কেবল মুক্তির কামনা, আর মুক্তি দেবার ক্ষমতা কেবল একজনেরই আছে। একজনের? কার কথা বলছেন? রেশমি। রেশমির অশরীরী আত্মা মা কালীর কাছে বছরের পর বছর এই প্রার্থনাই করে চলেছে। রেশমি তার পৈশাচিক চরিত্র চরিতার্থ করবে, আর তাতেই মৃত্যু ঘটবে মোড়লের। তার মানে আরো একটা মৃত্যু ঘটবে? হ্যাঁ সদানন্দ, আর একটাই মৃত্যু ঘটবে। তারপর তারপর কি হবে গুরুদেব? ওই পিশাচিনীকে আপনি সংহার করবেন? না, আমি কি করে ওকে সংহার করব সদানন্দ? তাহলে? পরের কাজটার জন্য রুমিকে প্রয়োজন। শোনো মন দিয়ে, সময় খুব কম। ওই ছবিতে যে 4টি লাল ধাগা দিয়ে বেঁধে রেখেছিলাম রেশমিকে, সে 3টি ধাগা ছিঁড়ে ফেলেছে, আর একটি ধাগা বাকি। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আদেশ করুন গুরুদেব, কি করতে হবে আমাকে? রুমিকে রাজি করাতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে পালন করো আমার আদেশ। মনে করো এটাই তোমার গুরুদক্ষিণা, তোমার গুরুদেবের শেষ ইচ্ছা। গুরুদেব, শেষ ইচ্ছে? আর প্রশ্ন করো না সদানন্দ, সময় খুব কম। তুমি যাও রুমির কাছে, তাকে গিয়ে বলবে গুরুদেবের আদেশ সর্বোপরি। এর জন্য সমস্ত বাধা বিপত্তি আমার কাছে তুচ্ছ। গুরুদেবের শেখানো কথা রুমিকে বলতে হবে, তাকে রাজি করাতে হবে। এটাই আমার কাজ এখন। রুমির কাছে তো মৈনাক উপস্থিত থাকবে। আমার কাজে মৈনাক বাধা হয়ে দাঁড়াতে পারে। ওর সমস্ত বাধা ভেঙে রুমিকে নিয়ে আসতে হবে এই বেদিতলে। এই যজ্ঞ বেদিতে বসাতে হবে রুমিকে। আমার মধ্যে এইসব চিন্তাগুলোই ঘুরছিল। আর অন্যদিকে রুমির মাথায় ঘুরছিল নীল পিশাচিনীর রহস্যভেদ। সে মৈনাককে বাধ্য করেছিল সবকিছু বলতে। মৈনাক আশ্রমের বকুল বৃক্ষতলে বসে রুমিকে শোনাতে লাগলো বিগত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনা। রুমি, গত কয়েকদিনে যা যা ঘটেছে তোমাকে বললাম, তবে এই নীল পিশাচিনীর ব্যাপারটা আমি বিশ্বাস করি না। এসব রূপকথার গল্পে মানায়, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। নীল পিশাচিনীর পিছনেও তো কেউ থাকতে পারে, যার কারণে আমার বাবার মৃত্যু ঘটেছে। তোমার কি তাই মনে হচ্ছে? হত্যাকারী নীল পিশাচিনীর রূপ ধারণ করেছে, কিন্তু কিন্তু সে কে? যদি বলি তোমার বন্ধু। সদানন্দ? না না, তবে আমার কি মনে হয় জানো, এই গুরুদেব লোকটি বিশেষ সুবিধার নয়। হ্যাঁ, সন্দেহ তালিকায় গুরুদেবের ছায়া স্পষ্ট। সম্ভবত এই গুরুদেবই সেই সন্ন্যাসী যিনি আমাকে নীল রঙের শিশিটা উপহার দিয়েছিলেন। আচ্ছা, উনি ছবি আঁকার ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন? না, ওই ওনার ঝোলা থেকে নীল রঙের শিশিটা আমার হাতে দিয়ে বলেছিলেন যে এইটা তোমার উপহার। তাহলে তুমি অমন ছবি আঁকলে কেন? ভেবে বলো। একটা বিশেষ কারণ তো আছেই। এই ছবিটা আঁকার আগে প্রতি রাতে আমি ঘুমের মধ্যে স্বপ্নে তাকে দেখতাম। মুখটার মধ্যে একটা মায়াবী রূপ আছে, কতকটা ওই রামায়ণের সোনার হরিণের মতো। আকর্ষণ আছে, আবার না হিংস্রতাও আছে। মৈনাক আর রুমি বকুল বৃক্ষতলে বসে কথা বলছিল।
আমি ধীর পায়ে তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে ওরা চমকে উঠল। ওদের অস্থির মনের ছবি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে ওদের মুখমণ্ডলে। আমার বুঝতে অসুবিধে হলো না ওদের আলোচনা বর্তমান ঘটনার প্রাসঙ্গিক আলোচনা। মৈনাক আমাকে দেখে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল। রুমি বুদ্ধিমতী, সে তাকে বাধা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক বোঝানোর চেষ্টা করল। তাই অন্য কথা বলল। এই তো সদানন্দ শাস্ত্রী মশাই, আমরা তো আপনার কথাই আলোচনা করছিলাম। আমাদের দুজনকে এখানে রেখে মাঝে মধ্যে কোথায় চলে যান বলুন তো? এই আশ্রম অনেক বড়, অনেকদিন পর এলাম তো, তাই নানান কাজ দেখছি পড়ে আছে এদিক ওদিক। যাগে চলো তোমাদের আশ্রমটা ঘুরে দেখাই। এরপর দুজনকে নিয়ে আমি আশ্রমের এদিক ওদিক ঘুরে দেখাতে থাকলাম। অবশেষে গিয়ে পৌঁছলাম যজ্ঞবেদী তলে। গুরুদেব আমাকে আদেশ করেছিলেন ওদেরকে এখানে আনার জন্য, কিন্তু গুরুদেব কোথায় গেলেন? যাই হোক, গুরুদেব আসার আগে অনেক কঠিন কাজ সারতে হবে আমাকে। সর্বপ্রথম রুমিকে যজ্ঞবেদীর সামনে বসাতে হবে। এই যজ্ঞে আহুতি দেওয়ার জন্য ওকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে আমাকে। এটাই তো গুরুদেবের নির্দেশ। গুরুদেবকে শ্রদ্ধা জ্ঞাপনের কথা বললে রুমি নিশ্চয়ই এই যজ্ঞবেদীর সামনে বসবে। তারপর শুরু করব আসল কাজ। আমি এতদিন যে মায়াজাল তৈরির শিক্ষা পেয়েছি, সেই মায়াজালের ফাঁদ পাতব। রুমি, এই যজ্ঞবেদীর একটা মাহাত্ম্য আছে। এখানে অস্থিরতার অবসান ঘটে। তোমার মন তো অস্থির হয়ে আছে। তুমি একটা কাজ করো, দুহাত জোর করে আমার গুরুদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বসো এই যজ্ঞবেদীর সামনে। বসলেই উপলব্ধি করতে পারবে তোমার মধ্যে একটা পরিবর্তন আসছে। এই সদানন্দ, তোমার উদ্দেশ্য কি বলো তো? উদ্দেশ্য কেন? তুমি নাস্তিক মানুষ, এসব বুঝবে না। রুমি, তুমি বসো ওইখানে। হ্যাঁ, ওইখানে। না রুমি, তুমি আমার কাছে এসো। ওখানে বসার কোনো প্রয়োজন নেই। মৈনাক, কি ছেলে মানুষই করছো? রুমিকে ওই যজ্ঞবেদীর সামনে বসতে দাও। না, ও বসবে না, ও আমার কাছে থাকবে। মৈনাক, জেদ করো না। যে উদ্দেশ্য ওকে এখানে নিয়ে এসেছি তা সম্পন্ন করতে দাও। উদ্দেশ্য? কি উদ্দেশ্য নিয়ে এসেছেন? শুনবে? সহ্য করতে পারবে তো? শোনো তাহলে। রজত শুভ্র ব্যানার্জির পালিত সন্তান তুমি। সদানন্দ, তুমি আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি আমার বন্ধু। তাতে কি রুমির জীবনের সত্যটা মুছে দিতে পারবে? সত্য? কি জানেন আপনি? তোমার জন্ম বৃত্তান্ত তা কাহিনীতে ভরা। যদি শুনতে চাও তাহলে বলি। হ্যাঁ, আমি শুনতে চাই। রুমি, ওর কথা শুনবে না। ও তোমাকে বোকা বানাতে চাইছে, এটাই ওদের পেশা। না মৈনাক, এটা সত্যি। যারা আমাকে লালন পালন করে বড় করেছে তারা আমার আসল মা বাবা ছিলেন না। ঝড় জলের রাতে ওই বাড়ির দরজার সামনে কেউ আমাকে ফেলে রেখে গিয়েছিল, সে কথা আমি জানি। আজ আমার পালিত মা বাবা মারা গেছেন। আমার আসল বাবা মা কে, আমার আসল পরিচয় কি, আমি জানতে চাই। সদানন্দ শাস্ত্রী মশাই, আপনি বলুন আমার জন্ম কাহিনী। আমি শুনতে চাই। রুমিকে তার জন্ম বৃত্তান্ত বলতে শুরু করলাম। কে ওর বাবা, কে ওর মা, ওকে বললাম। ওর দু চোখ জলে ভরে এলো। ধীরে ধীরে সে যজ্ঞবেদীর সামনে গিয়ে বসল। বুঝলাম যজ্ঞের কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত সে। কিন্তু ঠিক তখন অন্যদিকে ঘটে গেল একটা ভয়ঙ্কর ঘটনা। আমি যখন রুমিকে তার জন্ম বৃত্তান্ত শোনাচ্ছিলাম, তখন গুরুদেব ছিলেন আশ্রমের অন্য প্রান্তে। গুরুদেবের ঘরের সামনে ছিল একটা মস্ত বড় রুদ্রাক্ষ ফলের গাছ। সেই গাছের তলায় বসে রুদ্রাক্ষের মালা তৈরি করছিলেন গুরুদেব।
হঠাৎই তিনি অনুভব করলেন একটি ঝোড়ো বাতাস বয়ে গেল তার পাশ দিয়ে। মনের মধ্যে শঙ্কা বোধ করলেন। তিনি দ্রুত নিজের ঘরে গেলেন। তার ঘরের মধ্যে যেখানে নীল পিশাচিনীকে ছবির মধ্যে লাল দাগা দিয়ে বেঁধে রেখেছিলেন, সেই দিকে তাকিয়ে ভয়ে স্তম্ভিত হয়ে পড়লেন। তিনি দেখলেন নীল পিশাচিনী ছবির শেষ লাল ধাগাটি ছিঁড়ে ফেলেছে। এ কি রেশমি শেষ লাল ধাগাটা ছিঁড়ে ফেলেছে। কোথায় কোথায় গেল সে? রেশমি, রেশমি, রেশমি! সত্যবীর, আমি এইখানে এই গাছের ডালে বসে আছি। রেশমি, তুই আমার কাছে আয়, আয় বলছি। না, আমি তোর কাছে যাব না। তুই আবার আমাকে বন্দি করে দিবি। না না, করব না, তুই আয়। বড় তৃষ্ণা, একটু রক্ত দিতে পারিস? রক্ত? আচ্ছা, তাই দেব, আয়। না, আমি তোর রক্ত খাবো না। আমি যে তোকে ভালোবাসি। তাহলে কার রক্ত খাবি? ওই দূরে আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? এই গাছের উপরে ডালে বসে আমি ওই দূরে দেখতে পাচ্ছি একটা ফুলের মতো মেয়ে তোর আশ্রমে ঘোরাঘুরি করছে। না, তুই ওর কোনো ক্ষতি করবি না। রক্ত খাওয়ার হয়তো মোরলের রক্ত খানা, সে তোকে পুড়িয়ে মেরেছিল। হ্যাঁ, তুই তো ঠিক কথা মনে করিয়ে দিয়েছিস। আমি আগে সেই শয়তানটার রক্ত খাবো, তারপর অন্য কাজ। আমি যাচ্ছি শয়তানটাকে শেষ করতে, তারপর ফিরে এসে ওই মেয়েটার রক্ত খাবো। যজ্ঞবেদী তলে আমরা তিনজনে বসেছিলাম। হঠাৎ চোখে পড়ল গুরুদেব উদ্ভ্রান্তের মতন ছুটতে ছুটতে আমাদের দিকে আসছেন। সদানন্দ, সদানন্দ! এ কি? কি হয়েছে গুরুদেব? বিপদ, বিপদ হয়ে গেছে। রেশমি শেষ লাল ধাগা ছিঁড়ে ফেলেছে। কি বলছেন? যজ্ঞের ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি সম্ভব। একটি মুহূর্ত নষ্ট করা যাবে না। আমাকে আমাকে তোমরা মাফ করো, বড় বিপদ। আমি হাত জোর করে তোমাদের দুজনের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বাবা, মা, মা আমার, মা তুই জানতে পেরেছিস আমি তোর কে? হ্যাঁ বাবা, হ্যাঁ পেরেছি জানতে। কেন বাবা, কেন? নিরুপায়, আমি নিরুপায় ছিলাম মা। আমাকে আমাকে ক্ষমা করে দে মা। একবার এই শূন্য বুকে আসবি মা। জীবনের এই প্রথম আর শেষবারের মতো তোকে প্রাণ ভরে আদর করব। শেষবার কেন বলছো বাবা? আমি তোমার কাছে থাকবো। তা যে সম্ভব নয় মা। কেন? সদানন্দ যজ্ঞের জন্য যে কাঠ সাজাচ্ছে, ওতে আমার এই শরীরের আহুতি দেবার সময় উপস্থিত হয়েছে। কি বলছো বাবা? আমি এতদিন পর তোমাকে ফিরে পেয়েছি, আর তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি মা। রেশমির অতৃপ্ত আত্মা প্রতিহিংসার আগুন নিভাতে গেছে। সে কিছু সময় পরেই ফিরে আসবে। ওর মুক্তির প্রয়োজন। ওকে ভালোবাসার জালে বাঁধতে হবে আমাকে। তারপর একসাথে এই জীবন দুজনে আহুতি দেব। হে ঈশ্বর! না 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 না। এতেই তোর মা মুক্তি পাবে। না হলে ও প্রতি রাতে কোনো না কোনো নিরীহ প্রাণের বলি দিয়ে তৃষ্ণা মেটাবে। সেটা কি তুই চাস? গুরুদেব, যজ্ঞ শুরু করুন, সব আয়োজন শেষ। হ্যাঁ মা, তোর কাছে একটা অনুরোধ। ওই পিশাচিনীর বড় কষ্ট রে। ওকে শেষবারের মতন একবার মা ডাক শোনাস। মা বলে ডাকিস একবারের জন্য ওকে। গুরুদেব, আর দেরি করবেন না। ওই দেখুন, সে আসছে, এগিয়ে আসছে সে। ওম কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, দেবী নারায়ণী নমস্তুতে,
মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরগ্গং বিজয়ং দেহি দেবী নমস্তুতে। সত্যবীর, কি করছিস? কেন করছিস এই যজ্ঞ? পারবি না আমাকে বাঁধতে? পারবি না? আজ আমার বড় খুশির দিন। আমার নখেও রক্ত দেখতে পাচ্ছিস? জিভে তাজা রক্তের স্বাদ। আমি শেষ করে দিয়ে এসেছি শয়তানটাকে। এবার এই কচি মেয়েটা, এটা আবার কে? হ্যাঁ, একটা সুন্দর ছেলে, কি সুন্দর দেখতে। এদের রক্তের স্বাদ মধুর। আগে ছেলেটাকে খাই। গুরুদেব, সদানন্দ, সদানন্দ, বাঁচাও আমাকে, বাঁচাও। বাবা! বাবা? হে হে সত্যবীর, কে ও? তোকে বাবা বলে ডাকছে? কিরে, কিরে বল, কে ও? তোর মেয়ে আমার মেয়ে? ওটা আমার মেয়ে? আমার মেয়ে? রুমি মা, তুই ওকে মা বলে ডাক, ও তোর কাছে ছুটে আসবে। মা বলে ডাকবো ওকে? ওরে, একবার মা বলে ডাক, ডাক মা বলে ডাক, ওর প্রাণটা জুড়োক মা ডাক শুনে। মা, মা, মা। কে? কে মা বলে ডাকলো? রেশমি, তোর মেয়ে তোকে ডাকছে। আয়, আয় আমাদের কাছে। এই দেখ, এই দেখ আমাদের মেয়ে রুমি। রুমি? আমাদের মেয়ে? আমার খুকি? এটা আমার মেয়ে? সত্যি সত্যি বলছিস সত্যবীর? সদানন্দ, তুমি মন্ত্র উচ্চারণ করতে থাকো, থামবে না। ওম হিং ক্রিং, 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 ওম হিং ক্রিং। একে তুই আমাকে তুই আমার হাত ধরলি কেন? আমাকে ছেড়ে দে সত্যবীর, আমাকে আমার মেয়ের কাছে যেতে দে। আমি ওকে ভালোবাসবো। পিশাচিনী বীর বিক্রমে গুরুদেবের হাত থেকে নিজেকে মুক্ত করাতে সচেষ্ট হয়ে উঠল, কিন্তু গুরুদেব তাকে আরো ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরলেন। ধীরে ধীরে পিশাচিনীকে নিজের আয়ত্তে আনলেন। তারপর গুরুদেব আর পিশাচিনী একসাথে হোমের আগুনে নিজেদের আহুতি দিলেন। কোন অশরীরী আত্মাকে দেখলাম নিজের চোখে? শুধু আমি না, আমার সাথে মৈনাক, রুমি, তারাও দেখেছিল। গুরুদেবের চলে যাওয়াটা রুমি খুব সহজভাবে মেনে নিতে পারেনি। পিশাচিনী যে সত্যিই তার মা, এটা মেনে নেওয়া রুমির কাছে খুব সহজ ছিল না। বুঝলাম, পিশাচিনী না, রেশমিকে গুরুদেব সত্যিই ভালোবেসেছিলেন। তাই রুমিকেও এখানে আসতে হয়েছিল। এই হলো আমার গল্প, আমার ঘটনাবহুল জীবনের একটি ঘটনা। এমন আরো অনেক ঘটনা আছে যা আপনাদের অবিশ্বাস বলে মনে হবে, কিন্তু আমি এই সব ঘটনার সাক্ষী। এতক্ষণ শুনছিলেন নীল তৈলচিত্রের পিশাচিনী। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।